প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন। লক্ষ্য করো, এখানে দুটি বক্সে দুটি তথ্য দেওয়া আছে। তথ্য 1, প্রচুর ধান উৎপাদন, বিভিন্ন ধরনের দেশীয় ফল উৎপাদন, এবং তথ্য 2তে আছে আকাশপথে আমেরিকার তৈরি পোশাক রপ্তানি এবং পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত। প্রথম প্রশ্ন, মাৎস্যন্যায় কি? দ্বিতীয় প্রশ্ন, বাংলা কিভাবে একটি প্রদেশে পরিণত হয়? তৃতীয় প্রশ্ন, তথ্য 1-এর মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো। এবং শেষ প্রশ্ন, তথ্য 2-এ উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, মাৎস্যন্যায় কি? মাৎস্যন্যায় বলতে অরাজক পরিস্থিতি বোঝানো হয়েছে। প্রাচীন বাংলার ইতিহাসে রাজা শশাঙ্কের মৃত্যুর পর কেন্দ্রীয় শাসন শক্ত হাতে ধরার মতো কেউ ছিল না, ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা যায়। তখন বাংলায় যে অরাজক সৃষ্টি হয়েছিল তাকেই সংস্কৃত ভাষায় মাৎস্যন্যায় যুগ বলা হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, বাংলা কিভাবে একটি প্রদেশে পরিণত হয়? বাংলা প্রাচীনকাল থেকে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল। প্রাচীন ও মধ্যযুগে বাংলা ছিল রাজ্যের অধীনে ছিল, যেমন মৌর্য, গুপ্ত, পাল ও সেন রাজবংশ। পরে মুসলিম শাসনামলে বাংলা একটি স্বাধীন সুলতানি রাষ্ট্রে পরিণত হয়। 1857 সালে পলাশী যুদ্ধের পর বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে যায়। ধীরে ধীরে ব্রিটিশরা প্রশাসনিক সুবিধার জন্য বাংলাকে একটি নির্দিষ্ট অঞ্চলে ভাগ করে শাসন শুরু করে। এরপর ব্রিটিশ শাসনামলে বাংলা একটি সুসংগঠিত প্রশাসনিক অঞ্চলে পরিণত হয়, যাকে প্রদেশ বলা হতো। ব্রিটিশ ভারতের সময় বাংলা একটি গুরুত্বপূর্ণ প্রদেশ হিসেবে গড়ে ওঠে। এভাবেই বাংলা ধীরে ধীরে একটি প্রদেশে পরিণত হয়। তৃতীয় প্রশ্ন ছিল, তথ্য 1-এর মতে প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো। উদ্দীপকে তথ্য 1-এর মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি হল কৃষি। তথ্য 1-এ প্রধান ফসল ধান। প্রচুর ধান উৎপাদন হতো, চিংড়ি ও ব্যাঙ রপ্তানি হতো। অপরদিকে প্রাচীন যুগে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। ধান ছিল প্রধান ফসল, প্রচুর আখও উৎপাদন হতো। আখ থেকে উৎপাদন করা হতো গুড় ও চিনি। এই গুড় ও চিনি বিদেশে রপ্তানির কথা জানা গিয়েছে। তুলা, সরিষা ও পান চাষের জন্য পরিচিত ছিল বাংলা। তখন নারিকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যায়। অর্থাৎ প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্র হল কৃষি। সুতরাং বলা যায় উদ্দীপক 1-এ তথ্য 1-এ এবং প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্র এক সূত্রে গাথা, এবং তা হল কৃষি। সর্বশেষ প্রশ্ন ছিল, তথ্য 2-এ উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও। উদ্দীপকের তথ্য 2-এ বলা হয়েছে আকাশপথে আমেরিকার তৈরি পোশাক রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, আবার আমাদের পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত। অপরদিকে প্রাচীন যুগ থেকে বাংলার তাঁতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল। আমাদের মসলিন কাপড় ছিল পৃথিবী বিখ্যাত, যা রপ্তানি হতো। তখন উন্নত মানের মৃৎপাত্র, ধাতব পাত্র ও অলংকারও নির্মাণ করা হতো। প্রাচীন বাংলার পোড়ামাটি, ধাতু ও পাথরের ভাস্কর্য এবং মূর্তি ছিল প্রশংসনীয়। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁতিও তখন তৈরি হতো। সুতরাং বলা যায় উদ্দীপকের তথ্য 2-এ উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলার গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ। এই ছিল 1 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।